আজ আমরা তিনটি সবচেয়ে বড় ঐতিহাসিক প্রোপাগান্ডার সহজ ও তথ্যভিত্তিক উত্তর জানব। এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিত হতে পারবেন যে বঙ্গবন্ধু কখন এবং কিভাবে শপথ নিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণাপত্রই যে আমাদের প্রথম সংবিধান ছিল এবং তথাকথিত বিহারি গণহত্যা নিয়ে ছড়ানো মিথ্যার আসল সত্য কী। এই তথ্যগুলো আপনাকে আত্মবিশ্বাসের সাথে ইতিহাস বিতর্কে অংশ নিতে সাহায্য করবে। করা যাক। সরাসরি একটা প্রশ্ন দিয়েই শুরু করি, যেটা প্রায়ই সামনে আনা হয়। বাংলাদেশের প্রতিষ্ঠা কি আদৌ বৈধ ছিল? দেখুন, এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু কত বিতর্ক, কত ভুল ধারণা তৈরি হয়। আজকে আমরা ঠিক সেই বিতর্কের গোড়ায় যাব। তো বিতর্কের একদম কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটা আছে সেটা হলো, জাতির প্রথম নেতার ক্ষমতারোহণের ভিত্তিটা আসলে কী ছিল? চলুন বৈধতার এই প্রশ্নটা দিয়েই আমাদের বিশ্লেষণটা শুরু করা যাক। একটা মূল দাবি প্রায় শোনা যায়, আর সেটা হলো শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারি যখন দেশে ফেরেন, তখন তিনি নাকি রাষ্ট্রপতির শপথ না নিয়েই ক্ষমতা গ্রহণ করেছিলেন। এই দাবিটা তুলে আসলে প্রথম সরকারের আইনি ভিত্তিটাকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। বলা হয় কি যে তার শপথের কোনো প্রমাণ, কোনো রেকর্ড কিচ্ছু নাকি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? আচ্ছা, তাহলে চলুন সেই যে বলা হয় হারিয়ে যাওয়া প্রমাণ, সেটারই একটু খোঁজ করা যাক। দেখি তো ইতিহাস আসলে আমাদের কি বলে। এই যুক্তিটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে যে তিনি শপথ নেননি, এর কোনো প্রমাণ নেই, কোনো রেকর্ড নেই। কিন্তু মজার ব্যাপার হলো, ঐতিহাসিক দলিলগুলো যখন আমরা ঘাঁটতে শুরু করি, তখন কিন্তু একদম অন্য একটা ছবি সামনে চলে আসে। এই যে দেখুন, এটাই সেই ঐতিহাসিক শপথপত্রের একটা অংশ, আর এটা বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা। এখানে পরিষ্কার বলা আছে, আমি শেখ মুজিবুর রহমান এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি যে আমি সংবিধান অনুসরণ, প্রতিরক্ষণ ও সংরক্ষণ করিব। এটা তো একটা অকাট্য দলিল। দ্ব্যর্থহীনভাবে এটা প্রমাণ করে যে তিনি সংবিধান রক্ষার শপথ নিয়েছিলেন। শুধু তাই না, এই শপথটাকে পাঠ করিয়েছিলেন সেটারও কিন্তু দালিলিক প্রমাণ আছে। শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী, এবং তিনি ওই দলিলে স্বাক্ষর করে নিশ্চিত করেন যে আমার সম্মুখে শপথ গৃহীত হইল। মানে পুরো ঘটনাটাকে আইনি বৈধতা দেওয়া হয়েছিল। বেশ, তাহলে শপথ তো হলো, কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। তিনি যে সংবিধান রক্ষার শপথ নিলেন, সেই সংবিধানটা আসলে কোনটা ছিল? আর এই প্রশ্নটা খুবই যৌক্তিক, কারণ আমরা জানি বাংলাদেশের আনুষ্ঠানিক সংবিধান তো লেখা হয়েছিল ১৯৭২ সালের শেষের দিকে। তাহলে বছরের শুরুতে, মানে ১০ই জানুয়ারি, তিনি কোন সংবিধানটা রক্ষার শপথ নিলেন? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু বাংলাদেশের আইনি ভিত্তির পুরো ছবিটা পরিষ্কার করে দেবে। আর উত্তরটা লুকিয়ে আছে ঠিক এখানেই, স্বাধীনতার ঘোষণাপত্রে। ১৯৭১ সালের ১০ই এপ্রিলের এই ঘোষণাপত্রটাই ছিল বাংলাদেশের প্রথম এবং সর্বোচ্চ আইন। হ্যাঁ, এটাই ছিল আমাদের প্রথম সংবিধান। এই দলিলটা শুধু স্বাধীনতার ঘোষণা দেয়নি, এটা একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্রের সরকার কিভাবে চলবে তার কাঠামোটাও ঠিক করে দিয়েছিল। আর সেখানে কিন্তু রাষ্ট্রপতি আর সরকারের শপথের নিয়মকানুন সব পরিষ্কার করে বলা ছিল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো, এরপর ১০ এপ্রিল জারি করা হলো স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা কাজ করছিল আমাদের প্রথম সংবিধান হিসেবে। ঠিক তার কিছুদিন পর ১৭ই এপ্রিল প্রবাসী সরকার এই ঘোষণাপত্রের অধীনেই শপথ নেয়। আর ঠিক সেই আইনি ধারাবাহিকতাতেই ১৯৭২-এর ১০ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার মানে পুরো প্রক্রিয়াটাই কিন্তু একটা সুস্পষ্ট আইনি কাঠামোর ভেতর দিয়ে হয়েছে। তো শপথের বিষয়টা তো পরিষ্কার হলো, এবার চলুন আরও কিছু ঐতিহাসিক অভিযোগ বা ভুল তথ্যের দিকে নজর দিই, যেগুলো প্রায় প্রচার করা হয়। যেমন ধরুন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলএফও এর বিষয়টা। একটা দাবি করা হয় যে শেখ মুজিব নাকি পাকিস্তানের এলএফও মেনে চলার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। এখন এই এলএফও ছিল ১৯৭০ সালের নির্বাচনের জন্য একটা নীতিমালা, কিন্তু বাস্তবতাটা কি? এলএফও ছিল একজন পাকিস্তানি সামরিক শাসকের জারি করা একটা ফরমান। এখন প্রশ্ন হলো, একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র কেন তার আগের শাসকের জারি করা আইন মানতে বাধ্য থাকবে? বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে, তখন পাকিস্তানের কোনো আইন মেনে চলার তো প্রশ্নই ওঠে না, তাই না? সুতরাং এই যুক্তিটাও কিন্তু টেকে না।
আরেকটা খুব স্পর্শকাতর বিষয় প্রায়ই সামনে আনা হয়, সহিংসতা আসলে কারা শুরু করেছিল। একটা দাবি হলো বাঙালিদের ওপর পাকিস্তানি সামরিক অভিযান নাকি ন্যায্য ছিল, কারণ বাঙালিরাই নাকি বিহারি সংখ্যালঘুদের ওপর প্রথম সহিংসতা শুরু করে। এটা খুবই গুরুতর একটা অভিযোগ। কিন্তু চলুন আমরা বরং দেখি সেই সময়ের সংবাদপত্রগুলো, আর্কাইভগুলো কি বলছে। দেখুন, ১৯৭১ সালের ৬ মার্চের দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা রিপোর্ট। সেখানে বলা হচ্ছে, শুধুমাত্র চট্টগ্রামেই বিহারিদের হাতে ১৩৮ জন বাঙালি বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। সংখ্যাটা খেয়াল করুন, ১৩৮ জন। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ওই একই তারিখে অর্থাৎ ৬ মার্চের ইত্তেফাকে আরও রিপোর্ট করা হয় যে এর কিছুদিন আগে খুলনায় বিহারিদের হাতে ৩৩ জন বাঙালি নিহত হয়েছেন। তো এই তথ্যগুলো থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে ২৫শে মার্চের সেই ভয়াবহ গণহত্যার অনেক আগে থেকেই কিন্তু বাঙালিদের ওপর আক্রমণ শুরু হয়ে গিয়েছিল। আরেকটা খুব প্রচলিত দাবি হল আমাদের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার নীতি, সেটা নাকি ভারত থেকে আমদানি করা একটা ধারণা। কিন্তু বাস্তবতাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশের জন্মই হয়েছিল ধর্মনিরপেক্ষ আদর্শের ওপর ভিত্তি করে। মুক্তিযুদ্ধের মূল চেতনাটাই ছিল একটা অসাম্প্রদায়িক পরিচয় তৈরি করা, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাঙালি। বরং ভারত তাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দটা আনুষ্ঠানিকভাবে যোগ করে আরও অনেক পরে ১৯৭৬ সালে। সুতরাং এই ধারণাটা আমাদের নিজস্ব ভিত্তি থেকেই এসেছে। আর এই সবচেয়ে বড় প্রমাণটা হয়তো পাওয়া যায় সেই সময়ের বিভিন্ন পোস্টার আর স্লোগানে। এই যে দেখুন, বাংলার হিন্দু, বাংলার খ্রিশ্চান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এর চেয়ে শক্তিশালী প্রমাণ আর কি হতে পারে? এই একটা চেতনাই তো আমাদের ধর্মনিরপেক্ষ পরিচয়ের প্রতি যে অঙ্গীকার, সেটাকে একদম পরিষ্কার করে দেয়। তো এত সব তথ্য যাচাই করার পর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি। দেখুন, অপপ্রচার বা মিসইনফরমেশন আসলে তখনই শক্তিশালী হয় যখন আমরা মূল উৎসগুলোকে উপেক্ষা করি। মানে স্বাধীনতার ঘোষণাপত্র, হাতে লেখা সেই শপথনামা বা পুরানো সংবাদপত্রের আর্কাইভ, এই সব প্রাইমারি সোর্সগুলোকে যখন আমরা দেখি না, তখনই বিভ্রান্তি ছড়ানোর সুযোগ তৈরি হয়। অথচ এই বিতর্কগুলোর বেশিরভাগ উত্তর কিন্তু এই মূল দলিলগুলোর মধ্যেই আছে, আর এগুলো সবার জন্যই উন্মুক্ত। তাহলে সংক্ষেপে যদি বলি, আজকের আলোচনার মূল কথাগুলো কি? ১. বাংলাদেশের প্রথম সরকার একটা সুস্পষ্ট আইনি ভিত্তির উপরই প্রতিষ্ঠিত হয়েছিল। ২. রাষ্ট্রপতির শপথ গ্রহণটা দালিলিভাবে প্রমাণিত এবং সম্পূর্ণ বৈধ ছিল। ৩. স্বাধীনতার ঘোষণাপত্রই ছিল আমাদের প্রথম সংবিধান। আর সবশেষে প্রাথমিক উৎসের প্রমাণগুলো প্রায়ই প্রচলিত অপপ্রচারের ঠিক উল্টো কথা বলে। কিন্তু এখানে এসেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে দাঁড়ায়। অপপ্রচারের এই যুগে আমরা ইতিহাসকে প্রোপাগ্যান্ডা বা প্রচারণা থেকে আলাদা করব কিভাবে? এই প্রশ্নটা রইল আমাদের সবার ভাবনার জন্য। এই তথ্যগুলো কি প্রোপাগান্ডা বুঝতে এবং সেগুলোর জবাব দিতে আপনাকে সাহায্য করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে ইতিহাসের সত্য জানার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান আমাদের প্রথম সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রে যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কথা বলা হয়েছিল, বঙ্গবন্ধু কেন দ্রুত তা পরিবর্তন করে ক্যাবিনেট সিস্টেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আপনার মতামত ব্যাখ্যা করুন।